মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। আমায় ছেড়ে দাও গো, আমায় ছেড়ে দাও। কোথায় পালাবি তুই? এখানে আমার পড়াশোনার ব্যাঘাত করতে এসেছো, দূর হয়ে যাও। আপনি যে আমার মান রক্ষা করলেন, সেজন্য আমি কি প্রতিদান দেব? গান শুনিয়েছো, আর কিছু দিতে হবে না, এটা রাখো। আপনি আমাকে পড়া দেখিয়ে দেবেন? এই সময় আমার কোনো কাজ থাকে না। না, আমার সময় নেই। রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের কোথাও একটা যোগ তৈরি হচ্ছে যেন। হাজার চেষ্টা করেও সেই যোগ ছিন্ন করতে পারছে না নরেন্দ্র। অন্যদিকে রবির জ্বর তখনও যাচ্ছে আসছে, তারই মধ্যে তার কবিমন উতলা হয়ে উঠছে নতুন কিছু রচনা করার জন্য। আর ভূমিসুতা, সে আজ সিংহবাড়ির আর 5 জন আশ্রিতার মতোই একজন, যে নাচের জন্য একদিন তার আদর বেড়েছিল। সে নাচের জন্যই আজ তার এমন দশা। ভূমিসুতার এই পদাবনতিতে খুশি হলো অন্য দাসদাসীরা। কোথাকার একটা অজাত কুজাতের মেয়ে, নাচের জন্য বেশি খাতির পেয়ে যাচ্ছিল সে। রান্নার ঠাকুরেরা উড়িষ্যার লোক, সেই সুবাদে তারা মনে করে যে ভূমিসুতার ওপর তাদের একটা অধিকার আছে। কখনো কখনো ভূমিসুতাকে একতলার রান্নাঘরে আসতে হয়। তখনই নিত্যানন্দ তাকে ধমকায়। তার মুখের ভাষায় কোনো আড় নেই। হেলা নামে তার সহকারীটির বউ সদ্য মারা গেছে। ভূমিসুতা হেলাকে বিয়ে করবে না কেন? হেলার আগের বউ নিত্যানন্দের পদসেবা করত নিয়মিত। ভূমিসুতা এসব কথা শুনে মুখ বুজে থাকে। খাদ্যের পাত্রগুলি ভরা হলে দৌড়ে চলে যায় ওপর মহলে। নাচ বন্ধ, তবু ভূমিসুতা নাচ ছাড়তে পারে না। সে নির্জনে একা একা নাচে, কখনো একতলায় স্নানের ঘরে, কখনো বা ছাদে। মস্ত বড় ছাদ, কাছাকাছি কোনো বাড়ি নেই, তবু এ বাড়ির কেউ সন্ধ্যের পর ছাদে ওঠে না। অপদেবতার দৃষ্টি লাগার ভয় আছে যে, তাই ফাঁক পেলেই ভূমিসুতা ছাদে উঠে আসে। ছায়ামূর্তির মতন ছন্দময় পদক্ষেপে সে ঘুরে বেড়ায়। এ বাড়িতে রাতের খাওয়ার পাট চুকে যায় বেশ তাড়াতাড়ি, তারপর বাতি নিভে যায়। ভূমিসুতা এক একদিন অন্ধকারে ছাদের আলসে ধরে দাঁড়িয়ে তার বাবা মা, ভাই বোনেদের কথা স্মরণ করে কাঁদে। মাত্র কয়েকদিনের কলেরায় সবাই নিশ্চিহ্ন হয়ে গেল, শুধু বেঁচে রইল সে একা। কেন বাঁচল? একসঙ্গে মৃত্যু হলে সেও মা বাবার সঙ্গে স্বর্গে গিয়ে থাকতে পারত। বেশি রাতেও এ বাড়ির একটি ঘরে বাতি জ্বলে। বৈঠকখানা মহলের উপরতলায় একটি ছোট্ট ঘরে থাকে ভরত। শশীভূষণ ফিরে গেছেন ত্রিপুরায়। ভরতের অবস্থার অনেক বদল হয়েছে। সে আর আগেকার মতো অবাঞ্ছিত, উপেক্ষিত অনাথ কিশোর নয়। রাধারমণ ঘোষ কথা রেখেছেন, তিনি প্রতি মাসে ভরতের নামে 10টি করে টাকা পাঠান। শশীভূষণও ঠিক করে গেছেন, এ বাড়িতে তার সম্পত্তির অংশের হিসেব নিকেশ রাখবে ভরত। সেজন্য সে 20 টাকা জলপানি পাবে। এই পল্লীতে ভালো স্কুল নেই,
ভরতের জন্য দুজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছে, একজন পণ্ডিত ও আরেকজন কলেজের ছাত্র। তাদের কাছ থেকে ভরত অঙ্ক, ইংরেজি, সংস্কৃতের পাঠ নেয়। তার চেহারা ও স্বভাবেরও অনেক পরিবর্তন হয়েছে। 1 বছরের মধ্যেই অনেকখানি লম্বা হয়ে গেছে সে। প্রশস্ত কাঁধ, দৃঢ় দুহাতের কবজি, থুতনিতে অল্প অল্প দাড়ি এবং তার ব্যবহার অত্যন্ত গম্ভীর। বাড়ির কারুর সঙ্গে সে মেশে না, অনবরত পড়াশুনো করে। ভরতকে ভয় পায় ভূমিসুতা। 2 একবার সে ভরতের সঙ্গে কথা বলতে গেছিল, ভরত পাত্তাই দেয়নি। ছাদে দাঁড়িয়ে দেখতে পায় ভূমিসুতা। জানলার ধারে চেয়ারে বসা নিবিষ্টভাবে অধ্যয়নরত ভরত। টেবিলের উপর জ্বলছে সেজবাতি। সেই দৃশ্য দেখে বাবার জন্য মন কেমন করে ভূমিসুতার। তার বাবাও রাত্রি জেগে পড়াশুনো করতেন। বাবার কাছ থেকে কত কি শিখেছিল সে। রবির ঘুম ভাঙল খুব ভোরে। চোখ মেলার পরই মনে হলো আজ জ্বর আছে না নেই নিজের কপালে হাত রেখে তো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু শরীরে কোনো গ্লানি নেই। একটা যেন আবেশ জড়ানো ভাব লাগছে আজ। পালঙ্ক থেকে নেমেই রবি সেই ঘুমের রেশ লাগা চোখেই বারান্দায় গিয়ে দাঁড়ালো। পৃথিবীর এখনো ঘুম ভাঙেনি। এদিকে রাস্তায় ফেরিওয়ালা, গোয়ালাও বিশেষ দেখা যায় না। উষার আলো প্রথমে যেন হালকা নীল বর্ণ, তারপর একটু একটু করেই লাগছে রক্তিম আভা। সদর স্ট্রিট যেখানে শেষ হয়েছে, সেই ফ্রি স্কুলের বাগানে গাছপালার আড়ালে দেখা যাচ্ছে সোনালি আলোয় ধোয়া নতুন সূর্যকে। সেই দিকে চেয়ে থাকতে থাকতে রবির চোখের ওপর থেকে যেন একটা পর্দা সরে গেল। এই যবনিকার আড়ালে শুধু আনন্দ ও সৌন্দর্যের তরঙ্গ। এতদিনের চেনা বিশ্বের বদলে উদ্ভাসিত হল এক নতুন বিশ্ব। হৃদয়ের গভীরে গিয়ে পড়ল যেন তার রশ্মি। মুহূর্তে মিলিয়ে গেল সব বিপদ। ঠিক যেন এক দৈব দর্শনের মতন স্থির হয়ে দাঁড়িয়ে রইল রবি। সে শুনতে পাচ্ছে একটা ঝরঝর শব্দ, যেন এইমাত্র কোথাও কঠিন পাথর ফাটিয়ে বেরিয়ে এলো একটা ঝর্ণা। সে নবীন জলধারার শব্দ তার নাম ধরে ডাকছে। বাসি মুখেই রবি লিখতে বসে গেল। সে বুঝতে পারছে আজ সে কবিতা রচনা করছে না, আজ কবিতা তার নিজের অস্তিত্বের ভিতর থেকে উঠে আসছে। ভাষার জন্য চিন্তা করতে হচ্ছে না, চিন্তাই বেরিয়ে আসছে নিজস্ব ভাষায়। কয়েক লাইন লিখে বারবার পড়ছে রবি। নিজেই বিস্মিত হয়ে ভাবছে, এই কার লেখা? আজ এই ভোরে কি আমার নবজন্ম হলো? ভোরবেলা ভূমিসুতা যখন বাগানে ফুল তুলতে যায়, তখন সে আর ভরতকে কখনো দেখতে পায় না, কারণ কলকাতার বাবুদের রোগে ধরেছে তাকে। সে এখন বেশ বেলা করে জাগে। খিদের কামড় তাকে আর জাগায় না। তার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। ভৃত্যেরা নির্দিষ্ট সময় তার ঘরে খাবার দিয়ে যায়। সেই ভৃত্যদের মাঝে মাঝে 2-1 পয়সা বকশিশ দেয় ভরত। এমনকি নিজের পয়সায় সে এখন মাখন, মতিচুর কিনেও খেতে পারে। এই সকালবেলাটায় ভূমিসুতা সম্পূর্ণ স্বাধীন। ইচ্ছে মতন সে বাগানে ঘুরে বেড়ায়, ফুল তোলে, গুনগুনিয়ে গান গায়। ভাঙা পাঁচিল মেরামত করা হয়েছে, এখন আর সেখান দিয়ে শেয়াল ঢোকে না। 3 তলার ঠাকুর ঘর সে প্রতিদিন টাটকা ফুল দিয়ে সাজায়। পুরুত মশাইরা আসেন না 9টার আগে, তার মধ্যে ভূমিসুতা নিজস্ব পূজা সেরে নেয়। নাচই তার পূজা। দেবদাসী হতে চায়নি ভূমিসুতা, ভয় পেয়েছিল। দেবদাসীদের বন্দিনী জীবন সম্পর্কে অনেক কাহিনী শুনেছিল, কিন্তু তাদের গ্রামে পূজা মণ্ডপে সে তো অন্য মেয়েদের সঙ্গে অনেকবার নেচেছে। একদিন এই ঠাকুর ঘরেও একটা বিপত্তি ঘটে গেল। ব্যবসার ব্যাপারে একটা সংকট চলছিল।
সারা রাত ঘুম হয়নি মণিভূষণের। সে সারা রাত বসে থেকেছে মারাত্মক উদ্বেগে। ডায়মন্ড হারবারে একটা জাহাজ ডুবির খবর এসেছে কাল। রাধা মাধব সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। ঠাকুর, ওই জাহাজে আমাদের কোম্পানির অনেক মালপত্র আসবার কথা, সেগুলি উদ্ধার না করা গেলে বহু টাকার ক্ষতি হয়ে যাবে। হে রাধা মাধব, সব যেন উদ্ধার করতে পারি, তাহলে আমি তোমাকে। বিপদের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য গৃহদেবতা রাধা মাধবকে ডাকতে ডাকতে সকাল সকাল মণিভূষণ ঠাকুর ঘরে চলে এসেছেন মানত করতে। রাধা মাধবের মূর্তি কোষ্টি পাথরের, চক্ষুগুলি সোনার, এবং মাধবের মুকুটে জ্বলজ্বল করছে একটি কমল হিরে। শ্বেত মর্মরে বাঁধানো মেঝে, সেখানে খালি পায়ে তন্ময়ে হয়ে নৃত্য করছে ভূমিসুতা। বিরক্ত হয়ে ধমক দিতে গিয়েও থেমে গেলেন মণিভূষণ। তিনি ঘোর বিষয় মানুষ, কোন রকম শিল্প সম্ভোগের ধার ধারেন না। ভালো ও মন্দ সম্পর্কে তার কিছু নির্দিষ্ট ধারণা আছে। নাচ টাচ তার কাছে মন্দ ব্যাপার, তবু শিল্পের একটা অভিঘাত আছে। কখনো কখনো তা নিতান্ত বেরসিককেও স্পর্শ করে। ভোরবেলার নরম আলোয় মিশে আছে পাখির ডাক। পূজাকক্ষে অনেক রকম ফুলের বর্ণ ও গন্ধ, তার মধ্যে তরঙ্গের মতন দুলছে এক কিশোরী। এমন দৃশ্য মণিভূষণ কখনো দেখেননি। কিছুক্ষণের জন্য টাকা পয়সার লাভ ক্ষতির কথাও তিনি ভুলে গেলেন। মিলিয়ে গেল তার কপালের ভাঁজ, কুঞ্চিত ভুরু সোজা হলো, মুখে ফুটে উঠল প্রসন্নতা। পুরুষের উপস্থিতির একটা উত্তাপ আছে, নারীরা তা টের পায়। হঠাৎ মুখ ফিরিয়ে মণিভূষণকে দেখতে পেয়ে ভয়ে আড়ষ্ট হয়ে গেল সে। তাড়াতাড়ি মেঝেতে কপাল ঠুকে প্রণাম জানিয়ে সে বেরিয়ে যাবার চেষ্টা করতেই মণিভূষণ হাত বাড়িয়ে তাকে আটকালেন। কস্তা ডোরে শাড়ি পরা এই মেয়েটিকে যেন তিনি নতুন করে দেখলেন। কয়েক পলক এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার মুখের দিকে। পুরীতে রোগা লিকলিকে পাংশুমুখে যে বালিকাটিকে উদ্ধার করেছিলাম, তার সঙ্গে এর কত তফাৎ। এমনকি কাল পর্যন্ত বাড়িতে যাকে ঘরের কাজ করতে দেখেছি, সেও যেন অন্য মেয়ে ছিল। আর আজ সকালে সেই নারী হয়ে গেছে। মণিভূষণ আবিষ্কার করলেন এক নারীকে। তিনি আবিষ্টভাবে বললেন, থামলি কেন? নাচ, আর একটু নাচ, আমি দেখি, নাচ আর একটু। ভূমিসুতা ঘাড় হেঁট করে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার পা দুটি অসাড় হয়ে গেছে। মণিভূষণ এগিয়ে এসে তার একটি হাত নিজের হাতের মুঠোয় নিলেন। কোমল কম্পমান সেই হাত, এই হাত ছাড়তে ইচ্ছে করে না। মণিভূষণ একেবারে গলে যাওয়া কণ্ঠে বললেন, আর নাচবি না? আমাকে দেখাবি না? বড় ভালো লাগছিল রে। ভূমিসুতাকে আরো কাছে টানতে গিয়ে মণিভূষণের চৈতন্য ফিরল। ঠাকুর ঘর, রাধা মাধব দেখছেন। তাদের চোখে মণিভূষণ পাপ করতে যাচ্ছিলেন। সর্বনাশ হয়ে যাবে যে। হাত সরিয়ে নিয়ে গলা খাকারি দিয়ে তিনি বললেন, গঙ্গা জলের কমণ্ডলটা কোথায় রে? একটু পরে নিচে নেমে এসে মণিভূষণ একটা কান্নার শব্দ শুনতে পেলেন। তাদের শয়ন কক্ষের মেঝেতে উথালি পাথালি হয়ে মাথা ঠুকতে ঠুকতে সুহাসিনী চিৎকার করছেন, ওগো ওগো, আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেল গো। কি কুক্ষণে ওই ডাইনিটাকে ঘরের জায়গা দিয়েছিলাম, ও সবাইকে শেষ করে দেবে গো, সবাইকে শেষ করে দেবে। ওগো, তুমি শখের বাজারে মাগি রেখেছো, আবার আবার বাড়িতেও বেবুসে পুষবে। তবে আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমাকে বিষ এনে দাও, আমাকে পুড়িয়ে মেরে ফেলো।
মণিভূষণ কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। এত তাড়াতাড়ি খবর পৌঁছলো কি করে? ঠাকুর ঘরের আশেপাশে অন্য দাসদাসীরা উঁকি ঝুঁকি মারছিল, কারণ ভূমিসুতা নিজে কিছু নিশ্চয়ই বলবে না। বলবার মতন তো কিছু ঘটেও নি। মেয়েটা নাচছিল, তিনি একবার তার হাত ধরেছেন মাত্র, কিন্তু সুহাসিনীকে তিনি চেনেন। একবার যখন ওর মনে কাঁটা ফুটেছে, তখন হাজার কৈফিয়তেও তা উপড়ে ফেলা যাবে না। গলা চড়িয়ে তিনি বললেন, শুধু শুধু আমায় এখন দুষ্ট। তোমাকে পুরীতেই আমি বলিনি ও মেয়েকে সঙ্গে এনো না? বাপ মাকে খেয়েছে, ভাই বোনেদের খেয়েছে, আরে ও তো ডাইনি। তখন তোমার দয়া উঠল। দূর করে দাও, ওকে বাড়ি থেকে বিদায় করে দাও। ও আমাকে পাপের পথে নিয়ে যাচ্ছিল। নেহাত আমার চরিত্রের জোর আছে। ওই ঘর জ্বালানিকে এই দণ্ডেই গলা ধাক্কা দিয়ে তাড়াও। এ বাড়ির বড় কর্তা বিমলভূষণ বারান্দায় বসেছিলেন গড়গড়ার নল মুখে দিয়ে। তিনি সংসারের সাথে পাঁচে বিশেষ থাকেন না। আরাম কেদারার পাশে একটি টুলে এক গেলাস নিম পাতার রস রাখা আছে। মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছেন সেদিকে। শিশুদের মতনই তেতো জিনিস সম্পর্কে তার একটা ভীতি আছে, কিন্তু তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা। কবিরাজের নির্দেশে নিমপাতার রস তাকে খেতেই হয় প্রতিদিন সকালে। শুধু ধুতি পরা, খালি গা, ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে তিনি ভাবছিলেন, আজ সকালে দুধ চিড়ে কলা খাবেন না লুচি হালুয়া। তিনি ঔদরিক, সারাদিন খাদ্য চিন্তায় তিনি আরাম পান। তার মধ্যেই কানে এলো মেজ তরফের দিকে হট্টগোল হচ্ছে। গিন্নি, মেজদের ওদিকটায় কিসের গোলমাল হচ্ছে গো? শুনলুম তো মেজগিন্নি ভূমিকে তাড়িয়ে দিচ্ছে। ভূমিটা আবার কে? নতুন কেউ বুঝি? ভূমি গো, ভূমি সুতো। ওই যে মেয়েটাকে ওরা পুরী থেকে নিয়ে এলো। আহা, অনাথা মেয়ে, ওর ওপর আমার মায়া পড়ে গেছিল গো। বিমলভূষণ তার স্ত্রীর গোল মুখখানির দিকে তাকিয়ে রইলেন। এই সময় তার একটু কৌতুক করার স্বাদ হল। সেই স্বাদের জন্যই সাময়িক রক্ষা পেল ভূমিসুতা। বিমলভূষণ ছদ্ম গাম্ভীর্যের সঙ্গে বললেন, তোমার মায়া পড়ে গেছিল, তাহলে তাকে মেজ বউ তাড়িয়ে দেয় কোন হিসেবে? তোমাকে জিজ্ঞাসা করেছে? আরে চাকর চাকরানিদের মাইনে দেয় কে, তুমি না মেজ বউ? ওই মেয়েটাকে ওরা গুচ্ছের টাকা দিয়ে কিনে এনেছে, ওর মাইনে নেই। আহা, কিনে এনেছে তা জানি, কিন্তু কার টাকায়? এস্টেটের টাকায় না মনির নিজের টাকায়? দেখো, আমার স্পষ্ট মনে আছে। মনি সেরেস্তায় হিসেব দাখিল করেছিল, পুরী হইতে নতুন দাসী আনয়ন বাবদ খরচ 140 টাকা। মনি নিজের পয়সায় দয়া দাক্ষিণ্য করার ছেলেই নয়। ও মেয়েটা এজমালি দাসী। তা মেজ বউ যদি এমনি যখন তখন যাকে তাকে বিদায় করে দেয়, তাহলে অন্য ঝি চাকরদের কাছে তোমার মান থাকবে? আহা, মেজ বউ ভারী আমার কথা শোনে, ঘুমুরে তার মাটিতে পা পড়ে না। তুমি বুঝি মেজ বউকে ভয় পাও? তুমি বড় বউ হয়ে তাকে শাসন করতে পারো না? কৃষ্ণভামিনী অমনি ফস করে জ্বলে উঠলেন। ব্যক্তিত্ব জাহির করার জন্য তিনি হাঁক ডাক শুরু করলেন অন্য দাসদাসীদের। ভূমিসুতার পুঁটলিটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে উঠোনে। খেমি দাসী তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে বাইরে। ভূমিসুতা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এই সময় মঙ্গলা দাসী এসে ওদের পথ আটকাল। বড়গিন্নির হুকুম, ভূমিসুতা যাবে না, সে কাজ করবে কৃষ্ণভামিনীর মহলে। ভূমিসুতা থেকে গেল। আর এই উপলক্ষে দুই যায় আবার কথা বন্ধ হয়ে গেল কয়েকদিনের জন্য। সারাদিন ধরে লিখে গেল রবি। মাঝে কাদম্বরী তার ঘরে এসে কয়েকবার উকি দিয়ে গেছেন, রবি লক্ষ্য করেনি। সে আজ খেতে যায়নি। প্লেটে করে কিছু ফল মিষ্টি কেউ রেখে গেছে তার সামনে, সে তার থেকে খেয়েছে সামান্যই। সে কয়েক লাইন লিখছে, খাচ্ছে, বারবার পাঠ করছে সেই লাইনগুলো, আবার লিখছে।
বিকেলের দিকে কাদম্বরী গা ধুয়ে সাজগোজ করে এসে মৃদু স্বরে ডাকলেন তাকে। রবি? রবি সাড়া দিল না। কাদম্বরী রাগ করে বললেন, রবি, এবার আমি তোমার খাতা কেড়ে নেব কিন্তু। রবি ফিরেও তাকালো না, কিছু বললও না। কাদম্বরী এবারে একটা পেন্সিল তুলে নিয়ে রবির লেখার পাশে আঁকি বুকি কেটে দিলেন। আহ, কি হচ্ছে? রবি, তুমি সারাদিন মাথা গুজে পড়ে থাকবে, এটা আমার মোটেই ভালো লাগছে না। তুমি ওঠো, ওঠো বলছি, না হলে আমি সব লেখা কাটাকুটি করে দেব। নতুন বৌঠান, কি লিখছি শুনবে? এটার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ। হ্যাঁ, পড়ে শোনাও। তারপর তুমি স্নান করে পোশাক বদলাবে, আমরা আজও ছাদে গিয়ে বসবো। আচ্ছা, শোনো তবে। প্রথম 4 লাইন পড়ছি। আজিয়ে প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। এইটুকু পড়ে মুখ তুলে তাকিয়ে রবি ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, কেমন লাগছে? কাদম্বরী ঈষৎ ভুরু কোচকালেন, ধীরে মাথা দুলিয়ে বললেন, তেমন ভালো লাগছে না তো। মানে, ভাসিয়া আইলো রে, এটা কেমন যেন। রবির বুকে যেন একটা শিল বিঁধল। গভীর প্রত্যাশা নিয়ে শোনাতে শুরু করেছিল। তার দৃঢ় ধারণা এ কবিতা একেবারেই অন্যরকম, তার নবজন্মের কবিতা। সে ফ্যাকাশে গলায় বলল, তোমার ভালো লাগছে না? নতুন বৌঠান, এই কবিতা আমি চেষ্টা করে লিখছি না, আপনা আপনি বেরিয়ে আসছে ভেতর থেকে। আপনা আপনি বেরিয়ে এলেই কি ভালো কবিতা হয়? কবিতা তো একটা নির্মাণের ব্যাপার, তাই না? আমি অবশ্য বিশেষ কিছুই বুঝি না, তাও তুমি আরেকটু পড়ো শুনি। না জানি কেমনে পশিল হেথায়, পথহারা তার একটি টান, আধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া, আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ। রবি আবার আশা নিয়ে নতুন বৌঠানের দিকে মুখ তুলল। কাদম্বরী রবির দিকে তাকিয়ে অপরাধীর মতন মুখ করে বললেন, কি জানি, আমি তো এতে নতুনত্ব কিছুই খুঁজে পাচ্ছি না। হয়তো আমারই বোঝার ভুল। কাদম্বরীর দিকে সে এমন রক্তচক্ষে কখনো তাকায়নি। তার মনে হলো, এ তো কিছুই কবিতা বোঝে না, একে আর শুনিয়ে কি হবে? না, আর কোনোদিনও আমি নতুন বৌঠানকে আমার কবিতা শোনাবো না। রবি মুখে কিছু না বললেও তার অভিব্যক্তি দেখে কাদম্বরী বুঝলেন রবি তার প্রতিক্রিয়ায় রাগ করেছে। তাই তিনি ঝুঁকে রবির গা ছুঁয়ে মিনতি করে বললেন, রবি, তুমি রাগ করছো? তুমি আরেকটু পড়ে শোনাও না। রবি এবার অনেকটা বাদ দিয়ে চিৎকার করে পড়তে লাগলো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ। বাহ, এই জায়গাটা তো দারুণ লাগছে, সত্যি বেশ ভালো লাগছে। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। কাদম্বরী রীতিমতন ভয় পেয়ে রবির একটা হাত চেপে ধরে আর্ত গলায় বলে উঠলেন, রবি, রবি থামো। আজ তোমার কি হয়েছে রবি? রবি থেমে গেল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, থমথমে মুখ, উষ্ণ শ্বাস। নিজেকে একটু সামলে নিয়ে বলল, নতুন বৌঠান, আজ আমার ঘোর লেগেছে। কিসের ঘোর তা আমি জানি না, আমি যেন আর আমাতে নেই। ওদিকে ভবানীপুরের সিংহবাড়ির বড় গিন্নি কৃষ্ণভামিনীর পুত্র সন্তান নেই। 3টি কন্যার মধ্যে 2জনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছে। তার বয়স ভূমিসুতার চেয়েও কম। কৃষ্ণভামিনীর বড় বোনের ছেলেমেয়েরা এ বাড়িতে প্রায়ই আসে।
তাদের মধ্যে আবার যমজ ছেলে দুটির অজু ও বিজুর যেন ইদানিং মাসের জন্য হঠাৎ দরদ একেবারে উথলে পড়ছে। তারা এই বাড়িতে আসে, খায় দায়, গল্প জমায়, রাত্রিরেও ফিরে যাবার নাম করে না। কৃষ্ণ ভামিনী ওদের প্রতি স্নেহে অন্ধ। দিদির ছেলে দুটি যদি পাকাপাকি তার কাছে থেকে যায় তাতেও আপত্তি নেই। কৃষ্ণ ভামিনীর তুলনায় তার দিদির শ্বশুরবাড়ির অবস্থা তেমন ভালো নয়। কৃষ্ণ ভামিনী অজু বিজুর হাত খরচ জোগান। ছেলে দুটি বেশ সুদর্শন, হুবহু একরকম চেহারা। তাদের স্বভাবেও প্রচুর মিল। দুজনে পাশাপাশি থাকে, একজন যা বলে অন্যজন প্রায় একই কথা বলে। মনে হয় একজন যা বলল অন্যজন প্রতিধ্বনি করল। ওরা লেখাপড়ায় বেশি দূরে এগোয়নি, আর কিছুদিনের মধ্যেই বিমল ভূষণের অফিসে ওদের কাজে লাগিয়ে দেওয়া হবে, এরকম ভরসা দেওয়া আছে। ভূমিসুতার নাচ এই ছেলে দুটির খুব পছন্দ হয়েছিল। আগের তুলনায় নীতিবোধ খানিকটা শিথিল হয়েছে। অজু বিজু অন্দরমহলেই থাকে। দুপুরবেলা কৌতুকের সময় ওদের বার করে দেওয়া যায় না। ওরা দু একবার ভূমিসুতার নাচ দেখেছে। এখন ভূমিসুতা এ মহলে সর্বক্ষণ থাকে। অজু বিজু প্রায়ই বলে, ও মাসি, ওকে একটু নাচতে বলো না। হ্যাঁ মাসি, নাচতে বলো না। বোনপোদের অনুরোধ ফেলতে পারেন না কৃষ্ণ ভামিনী। ভূমিসুতাকে ডেকে পাঠিয়ে তিনিও বলেন, ও ভূমি, দেখা না একটু নাচ। মাঝের দরজা বন্ধ করে দিচ্ছি, এদিক পানে কেউ আসবে না। কিন্তু ভূমিসুতা আর কিছুতেই নাচবে না। সে কোনো কথা না বলে মুখ গোঁজ করে থাকে। সে বুঝেছে নাচের জন্যই এত অনর্থ। কিছুতেই তাকে রাজি করানো যায় না। তার ঘুঙুর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। অজু বিজু বলে, আবার এক জোড়া ঘুঙুর কিনে দিলে হয়তো ও নাচবে। হ্যাঁ হ্যাঁ, ঘুঙুর কিনে দিলে হয়তো নাচবে। অজু বিজুদের এড়িয়ে আড়ালে আড়ালে থাকার চেষ্টা করে ভূমিসুতা। সারাদিন একরকম কাটে। সন্ধ্যের পর বাড়ি নিঝুম হয়ে গেলে তার মন খারাপ শুরু হয়ে যায়। সুহাসিনী তাকে একটা আলাদা ছোট ঘর দিয়েছিলেন। এই মহলে তাকে মঙ্গলা দাসীর সঙ্গে এক খাটে শুতে হয়। মঙ্গলা দাঁতে মিশি দেয়, তখন তার হাসির রঙও হয়ে যায় কালো। সেই কালো হাসির সঙ্গে সে অদ্ভুত সব খারাপ কথা বলে। সেসব শুনতে একেবারেই ভালো লাগে না ভূমিসুতার। তার ভূতের ভয় নেই। সে ছাদে চলে যায়। পূর্ণিমার রাত, দুধ সাদা হয়ে গেছে দিগন্ত। এই জ্যোৎস্নার টানে যেন দূর থেকে ছুটে আসছে ঠান্ডা বাতাস। চাঁদটা ঠিক মাথার উপরে। ভূমিসুতা এক একবার উপর দিকে তাকায়, আর তার মনে হয় চন্দ্রদেবতা তাকেই দেখছেন। পৃথিবীতে তার কেউ আপন নেই। এ কথা মনে পড়তেই তার বুক ঠেলে কান্না বেরিয়ে আসে। আমার কেউ নেই, কেউ নেই। একা একা অনেকক্ষণ ছাদে ঘুরে বেড়ায় ভূমিসুতা। এক সময় সে মানুষের পায়ের শব্দ পায়। একজন নয়, দুজন। ভূমিসুতা পাঁচিল ঘেঁষে দাঁড়ালো। কাছে এসে ওদের একজন বলল, এই তো পেয়েছি। ভূমি, এখানে নাচবি? কিরে, নাচবি এখানে? এদের কথার কোনো উত্তর না দিয়ে ভূমিসুতা এগিয়ে গেল সিঁড়ির দিকে। তখন অজু তার এক হাত চেপে ধরে বলল, যাস কোথায়? নাচবি না? আরে আরে, যাস কোথায়? নাচবি না? এই বলেই অন্য হাত ধরে ফেলল বিজু। দুজনে দু হাত চেপে ধরেছে। ছাড়াবার প্রায় উপায় নেই। অসহায় ভূমিসুতা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, না, আমি নাচবো না, আমায় ছেড়ে দাও গো, আমি নাচবো না। আরে ভয় পাচ্ছিস কেন? ভয় কিসের? বিজুও সেই একই কথা বলল। তারপর ওরা দুজনে হ্যাঁচকা টান দিয়ে শূন্যে তোলার চেষ্টা করল ভূমিসুতাকে। সে আছাড় খেয়ে পড়ল। তারপর প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিয়ে দিল ছুট। ইঁদুর বিড়াল খেলার মতন অজু বিজু দুদিক থেকে গেল ধেয়ে।
তারা খলখল করে হাসছে একই রকম গলায়। একজনের হাত থেকে তবু উদ্ধার পাওয়া যায়, দুজনের আক্রমণ এড়ানো খুব কঠিন। মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছে ভূমিসুতা। ওরা তাকে বুকে জড়াতে চাইছে, কিন্তু দুদিকের বিপরীত টান। সেই ঝটাপটিতে কোনো ক্রমে মুক্ত হয়ে আবার ছুটছে সে। ভূমিসুতা জানে সাহায্যের জন্য চিৎকার করে কোনো লাভ নেই। বাড়ির অন্য কেউ এখানে এসে পড়লে তাকেই দোষ দেবে। পুরুষ মানুষ সোনার আংটি, তাতে কোনো কলঙ্ক পড়ে না, মেয়েদেরই শুধু দোষ হয়। অন্যরা বলবে ভূমিসুতা একটা ডাইনি, সে এই ছেলে দুটির মাথা খেতে ছাদে টেনে এনেছে। বড় তাড়াতাড়ি এসব বুঝে যাচ্ছে ভূমিসুতা। একবার সে ভাবল পাঁচিল ডিঙিয়ে মরণ ঝাঁপ দেবে, লাফাতে গিয়েও থেমে গেল। মৃত্যুর আগে যে যন্ত্রণা হবে সেটা কি সে সইতে পারবে? তাই না লাফিয়ে সে অন্ধের মতন ছুটে গেল সিঁড়ির দিকে। হুড়মুড়িয়ে খানিকটা গড়িয়ে গিয়ে সে আবার দৌড়ে গেল সেই ঘরটির দিকে, যেখানে অনেক রাত পর্যন্ত বাতি জ্বলে। দরজা ঠেলে দেওয়ালের এক কোণে ছিটকে পড়ল সে। পেছন পেছন তাড়া করে এলো অজু আর বিজু। ভরত টেবিলে মুখ গুজে কিছু একটা লিখছে, তাকে গ্রাহ্য করল না ওরা দুজন। ভূমিসুতা যেন একটি আহত হরিণী। দুই শিকারী এসে তার দুই কাঁধ শক্ত করে ধরে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো দরজার দিকে। ভরত চেয়ার ছেড়ে ওঠেনি, শুধু ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে। ভূমিসুতার সঙ্গে তার চোখাচোখি হলো। আহত হরিণীটির দৃষ্টিতে শুধু করুণা ভিক্ষা নেই, যেন রয়েছে তার পৌরুষের প্রতি ধিক্কার। কোথায় পালাবি তুই? কোথায় পালাবি তুই? হ্যাঁ, চেয়ারটা শব্দ করে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো ভরত। সে এখন সবল যুবা, তাছাড়া যেন তার মধ্যে ছলাৎ করে উঠল রাজরক্ত। দুটি ফর্সা বাঁদরের এই বেয়াদবি সে সহ্য করতে পারবে না। সে ওদের একজনের চুলের মুঠি ধরে প্রচন্ড জোরে এক চড় কষালো। তারপর রক্ত চক্ষে অন্যজনের দিকে চেয়ে বলল, এখানে আমার পড়াশোনার ব্যাঘাত করতে এসেছো, দূর হয়ে যাও। অজু ও বিজু খাঁটি বঙ্গ সন্তানের মতন, মার খেলে হজম করে যায়, উল্টে আঘাত করার সাহসও নেই। অসহায় নারীদের ওপর অত্যাচার করার সময় বীরত্ব ফলায়, কিন্তু কোনো শক্ত মানুষের পাল্লায় পড়লেই মাথা নিচু করে কুই কুই করে। ভরতের রুদ্রমূর্তি দেখে তারা পায়ে পায়ে পিছিয়ে গেল। দরজার বাইরে গিয়ে আবার হম্বিতম্বি শুরু করল। ভরত একটা লোহার ডান্ডা নিয়ে বেরোতেই পিঠ টান দিল তারা। ভূমিসুতার দিকে কোনো মনোযোগ না দিয়ে আবার চেয়ারে ফিরে এসে ভরত পড়াশোনা শুরু করল। বুকের কাছে দুহাতে আঁচলটা চেপে ধরে একটা মূর্তির মতন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ভূমিসুতা। একটু পরে সে বলল, শুনুন। ভরত তার দিকে না ফিরে একটি হাত নেড়ে ইঙ্গিত করল তাকে চলে যেতে। শিয়াল তাড়াবার দিনে সে যেমন এই মেয়েটির সঙ্গে একটিও কথা বলেনি, আজও সে কোনো কথা বলতে চায় না। ভূমিসুতা তবু এক পা কাছে এগিয়ে এসে বলল, আপনি যে আমার মান রক্ষা করলেন, সেজন্য আমি কি প্রতিদান দেব? এবার ভরত কৌতূহলী হয়ে মুখ ফেরাল। শশীভূষণ যেদিন এই মেয়েটির ছবি তুলেছিলেন, সেদিন ভরতেকে এ বাড়ির কোনো দাসী মনে করেছিল। তার বাবা মহারাজ বীরচন্দ্র মাণিক্য দাসীদের ফটোগ্রাফ তোলেন, কিন্তু এইমাত্র মেয়েটি যে বাক্যটি বলল তা তো দাসীদের ভাষা নয়, এর উচ্চারণও ভদ্র। তুমি কে? আমি ভূমিসুতা। আমাদের বাড়ি ছিল উড়িষ্যায়। আমার মা বাবা কেউ নেই। প্রতিদানের প্রশ্ন নেই, তুমি এখন যাও, এখানে আর এসো না। ওরা যদি যাবার সময় আবার ধরে? আমি তো সব সময় তোমাকে রক্ষা করতে পারবো না। বাড়ির কর্তাদের কাছে গিয়ে বলো। আমার নালিশ কেউ শুনবে না। কি মুশকিল, আমি আর কি করতে পারি? আমি এ বাড়ির এক কোনায় পড়ে থাকি, অন্য লোকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা চলো, আমি সিঁড়ির কাছে বাতি ধরছি, তুমি যাও, ভয় পেও না।
ভরত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, কিন্তু তবু যেতে চায় না ভূমিসুতা। এই নিয়ে দ্বিতীয়বার ভরত তাকে রক্ষা করেছে, তবু বিনিময়ে এই মানুষটি কিছুই চায় না। এ পৃথিবীতে ভূমিসুতা এমন ব্যবহার যে আর কারোর কাছ থেকে পায়নি। এই মানুষটির পা দুটি জড়িয়ে তার কাঁদতে ইচ্ছে করে। কি হলো কি? দাঁড়িয়ে রইলে কেন? যাও। তখনকার মতো চলে গেলেও পরদিন রাতে ভরতের ঘরে আবার চলে এলো ভূমিসুতা। আজ তাকে কেউ তাড়া করেনি, সে স্বেচ্ছায় এসেছে। ভরত নিবিষ্টভাবে কিছু পাঠ করছিল। প্রথম কিছুক্ষণ খেয়ালই করেনি। একসময় মুখ তুলে তাকিয়ে দেখল লাল পাড় শাড়ি পরা মেয়েটি কাছেই দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে তার দিকে। ভ্রুকুঞ্চিত করে ভরত জিজ্ঞেস করল, আবার এসেছো? কি চাই? একটা পলার আংটি, সোনার না, রূপোর। আপনি নেবেন? আংটি? কেন? আমি আংটি নেব কেন? আমার যার কিছুই নেই। কুঞ্চিত ভুরু সোজা হয়নি। ভরত বেশ কয়েক পলক তাকিয়ে রইল এই কিশোরীটির দিকে। এক ঝলকে তার মনে পড়ে গেল মনোমোহিনীর কথা। যদিও মনোমোহিনীর সঙ্গে এর কোনো মিল নেই। এ মেয়ে রঙ্গিনীর মতন হাসে না, চোখের কোণে ইঙ্গিত নেই, বরং ভীতু ভীতু ভাব, যেন একটা ভয় পাওয়া পাখি। সামান্য দাসীবাঁদির কাজ করে, তবু সে একটা আংটি দিতে চাইছে তাকে। আমায় কিছু দিতে হবে কে বলেছে? কেউ কিছু দিলেও আমি নিই না। আমি গীত গোবিন্দের পদ গাইতে পারি, গেয়ে শোনাবো? গীত গোবিন্দম? তুমি সংস্কৃত উচ্চারণ করতে পারো? আমি না, আমি ইংরেজিও জানি। এ স্লাই ফক্স মেট এ হেন, একটি ধূর্ত শৃগাল। মুখস্থ করেছো? এলিফ্যান্ট মানে কি জানো? হ্যাঁ জানি তো। হাতি? জগন্নাথের মন্দিরের ইংরেজি কি? লর্ড জগন্নাথ টেম্পল। এসব তোমাকে কে শিখিয়েছে? আমার বাবা। তাহলে তুমি এ বাড়িতে ঝিয়ের কাজ করতে এসেছো কেন? এরা নিয়ে এসেছে। আমার যে কেউ নেই, বাবা মা সবাই মারা গেছেন কলেরায়। তাহলে আর কি করা যাবে? আপনি আমাকে পড়া দেখিয়ে দেবেন? এই সময় আমার কোনো কাজ থাকে না। আমার সময় নেই, আমি মাস্টারি করতে জানিও না। ভূমিসুতা এবার মেঝেতে বসে পড়ল, অনুনয়ের সুরে বলল, আর কিছু করতে হবে না। আপনি জোরে জোরে পড়বেন, আমি শুনবো। যদি মানে না বুঝতে পারি। ওসব হবে না, ওঠো ওঠো, নিজের জায়গায় যাও। এখানে আমাকে আর বিরক্ত করতে এসো না। তাহলে এটা আপনাকে নিতে হবে। উঠে দাঁড়িয়ে ভরতের টেবিলের উপর একটা আংটি রেখে দিয়ে সে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল, মিলিয়ে গেল বাইরের অন্ধকারে। ভরত একটুক্ষণ বসে রইল হতবুদ্ধির মতন। এই আংটি নিয়ে সে কি করবে? আংটিটা ফেরত দেবেই বা কি করে? ভেতর মহলে সে কখনো যায় না। এবারের কেউ তার জীবনযাত্রা নিয়ে মাথা গলায় না, কারণ সে শশীভূষণের প্রতিনিধি। সে শশীভূষণের অংশ দেখাশোনা করে। এবারের রান্নার ঠাকুর নিত্যানন্দ আর হেলার কাছে সে একসময় খিদের জ্বালায় দুমুঠো মুড়ির আশায় বসে থাকত। এখন ওরা তাকে খাতির করে, দেখা হলে নমস্কার ঠোকে। ওরা বুঝে গেছে ভরত এখন পাকাপাকিভাবে বাবু শ্রেণীর অন্তর্গত হয়ে গেছে। এখন ভরতের নিজস্ব হাত খরচ আছে। সে নিত্যানন্দদের বকশিস দেয়, সে ঘোড়ায় টানা ট্রামে চাপে, ইডেন বাগানে বাজনা শুনতে যায়, টিকিট কেটে থিয়েটার দেখে। প্রেসিডেন্সি কলেজের কয়েকজন ছাত্রীর সঙ্গে থিয়েটার দেখার সূত্রে তার বন্ধুত্ব হয়েছে। আগামী বছর ভরত ওই কলেজে ভর্তি হবে। সেই রাতের পর ভূমিসুতা আর আসেনি, কিন্তু আংটিটার জন্য মনটা খচখচ করে ভরতের। আংটি দেখে আর ভাবে, অতি সাধারণ একটা পলার আংটি, রূপও কালো হয়ে গেছে, তবু ওই অনাথা মেয়েটার কাছে দাম আছে। বিক্রি করলে তো 1 টাকা 2 টাকা পেতে পারে।
বেশি রাত পর্যন্ত পড়াশুনো করে বলে ভরত জাগে বেশ দেরিতে। সে এখন সম্পূর্ণ স্বাধীন। যখন ইচ্ছে ঘুমোবে, যখন ইচ্ছে জাগবে। বেলা 10টার সময় পণ্ডিত মশাই আসবেন পড়াতে, তার আগে তৈরি থাকলেই হলো। তবু একদিন ভোরবেলা তার ঘুম ভেঙে গেল। কোথা থেকে যেন মৃদুস্বরে একটা গান ভেসে আসছে, নারী কণ্ঠের গান। সে খুবই অবাক হলো। এই সময় কে গান গাইবে? কান খাড়া করে শুনে তার বিস্ময় আরো বেড়ে গেল। গানের ভাষা সংস্কৃত এবং সে গান কেউ গাইছে তারই দরজার উপাসে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমতি। ভরত ঝট করে খাট থেকে নেমে একটানে দরজাটা খুলে ফেলল। মাটিতে বসে দরজায় মাথা ঠেকিয়ে গান গাইছে ভূমিসুতা। ভরতকে দেখেই যেন ভয়ে কুঁকড়ে গেল সে। তারপর দৌড় লাগিয়ে অদৃশ্য হয়ে গেল। ভরতের মুখে হাসি ফুটে উঠল। মেয়েটির আত্মসম্মান জ্ঞান আছে, শুধু আংটিটা দিয়ে তার প্রতিদান শেষ হয়নি। ঘুমন্ত ভরতকে সে গান গেয়ে জাগাতে চায়। জানলা দিয়ে দেখল মেয়েটি এখন ফুল তুলছে। ধুতিটা গুছিয়ে পরে নিল ভরত। গায়ে একটা বেনিয়ান চাপিয়ে টেবিল থেকে আংটিটা তুলে নিয়ে বাগানে নেমে এলো। ভূমিসুতা তাকে দেখে পালাবার চেষ্টা করছিল। ভরত হাত তুলে আদেশের সুরে বলল, দাঁড়াও। কাছে গিয়ে জোর করে তার হাতের মুঠোয় আংটিটা ভরে দিয়ে ভরত বলল, গান শুনিয়েছ, আর কিছু দিতে হবে না, এটা রাখো। আবার কাল শোনাতে পারি। না, আর তার দরকার নেই। আমি নাচও জানি, দেখাবো। এখন এখানে কেউ আসবে না। ভরতের উত্তর শোনার অপেক্ষা করল না সে। মাথার উপর দুহাত তুলে চাপড় মেরে তাল দিল। তারপর শুরু করে দিল নাচ। স্মিত হাস্যে মেয়েটিকে দেখতে লাগলো ভরত। শিল্পের তরঙ্গ তাকে স্পর্শ করল না। ফুলের বাগানে এক নৃত্যরতা কিশোরীকে দেখতে দেখতেও মনে হলো এটা একটা কৌতুকজনক ব্যাপার। একটু পরেই সে বলল, ব্যাস, যথেষ্ট হয়েছে। কথাটা বলে ভূমিসুতার নাচ থামিয়ে দিয়ে ভরত চলে যেতে গেলেই ভূমিসুতা জিজ্ঞেস করল, আপনি আমায় পড়া শেখাবেন না? না, আমার সময় নেই। ভরতের জীবন একবার এক নারীর কারণে তছনছ হয়ে গিয়েছিল। মনোমোহিনীর প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তবু কি ভয়ানক শাস্তি ভোগ করতে হয়েছিল তাকে। ভাগ্যের জোরে সে যাত্রা সে বেঁচেছিল, সবে জীবনটা স্বস্তির হয়েছে। এই সময় ভূমিসুতার এসব কাণ্ড ভরতকে আবার নতুন কোনো বিপদে ফেলবে না তো? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রবি সৌমেন চক্রবর্তী, মণিভূষণ স্পন্দন দাস, সুহাসিনী পৌলমী চ্যাটার্জি, কাদম্বরী বুলবুল বিশ্বাস চক্রবর্তী, কৃষ্ণ ভামিনী নন্দিনী দেব, ভূমিসুতা দেবশ্রী মুখার্জি, ভরত কুশল ভট্টাচার্য। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।